ইফরা বিছানা ছেড়ে উঠে রাগী গলায় আরাধ্যকে কিছু বলতে নিবে, তার আগে আরাধ্য টেনে বিছানা থেকে ফ্লোরে ফেলে তাকে। আরাধ্য আবারও চেঁচিয়ে ওঠে ইফরা। আ আরাধ্য অতি দ্রুত এসে চেপে ধরে ইফরার ধনুকের মতো বাঁকানো কোমর। দুষ্টু হেসে নাটকীয় স্বরে বলে, উফ, আরাম লাগছে বউ। রাগে দাঁত কটমট করছে ইফরা। একে তো কোনো প্রকার মজা মস্করা তার ভালো লাগে না, আর এই লোক কিনা ফেলে দিয়ে বলে আরাম লাগছে। এই যা, রাগ করলে নাকি? রক্ত কমলেনি? শোনো, দহন রূপাদের এত রাগ করলে চলে না। এমনিতেই তোমার রূপ আমার মতো অবলে পুরুষকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, সাথে যদি আরও রাগ মিশ্রণ করো তবে এই টুসটুসে টমেটো কখন যে কামড়ে নিব তুমি জানতেও পারবে না। টুসটুসে টমেটো কথাটা বলতে গিয়ে ইফরার গাল টেনে দিয়েছে আরাধ্য। এদিকে ইফরা হাঁ করে আরাধ্যের এত সময় রসিয়ে রসিয়ে বলা কথাগুলো হজম করলো। রাগ করতে গিয়ে আর রাগ লাগছে না তার। প্রায় দুপুর হয়ে এলো। আজ গোসল সেরে আট পরে বাঙালিয়ানা ভাবেই শাড়ি পরেছে ইফরা। লম্বা চুলগুলো সেই একরকম হাত খোপা করা। মেয়েটা চুলের ব্যাপারে বরাবরই একটু অলস। আরাধ্য বেরিয়েছে প্রায় ঘন্টাখানেক হয়ে এলো। সেই লম্বা আঁচল টেনে মাথার চুল ঢেকে সিঁড়ি দিয়ে নামছে সে। অরুণিমা রন্ধনশালায় দুপুরে খাবারের আয়োজন করেছে, নয়তো দেখা যাবে খানিক বাদে বাপ ছেলেতে এসে খাবার চেয়ে বসবে, অথচ রান্না বাড়া কিছুই হয়নি। স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করা, স্বামীর মুখে খাবার তুলে দেওয়া, সন্তানের দেখাশোনা, এর চেয়ে বেশি আর কি চাই জীবনে? এই সুখের আশায় তো মীর আহনাপের হাতে ধরে সেবার ঘর ছেড়ে পালিয়ে এসেছিল অরুণিমা। পরিবারে বেশ আদুরে হওয়ায় ঢাকা হতে এই সদূর পঞ্চগড়ে মেয়ে কোনো কালেই বিয়ে দিতে চাননি অরুণিমার বাবা। তবে কচি বয়সে প্রেম কি আর বাদ মানে? ইপরার মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ায় অরুণিমার পাশে। চুলায় মুরগি কষানো মাংসের পানি দিয়ে ইফরার দিকে তাকান তিনি। কি গো বউ, এই চুলোর আছে এসেছো কেন শুনি? ইফরার ঘন পাপড়ির সাদামণির চোখ তুলে এক ঝলক তাকায় অরুণিমার মুখের দিকে। খানিক তাকিয়ে থেকে সহসায় দৃষ্টি নামিয়ে কাপা কাপা গলায় বলে, আমি আপনাকে কিছু সাহায্য করে দিই গিন্নিমা? রেনুর মা লাউ কাটছিলেন, তবে ইফরার কথা শুনে দ্রুত এসে দাঁড়ায় তার পাশে। ব্যস্ত স্বরে বলে, সে কি বৌরানী, আপনি নয়া বউ, আপনি এই রন্ধন করে কি করবার আইছেন? ছোট নবাব শুনলে কিন্তু মেল্লা রাগ করব। আপনার কি কিছু লাগবো? তাইলে আমারে কন, আমি দিমু। কোনো উত্তর না করে ইফরা মাথা নিচু করে তাই দাঁড়িয়ে থাকে সে। অরুণিমা চুপ থেকে পর্যবেক্ষণ করে ইফরা ভয়তমুখ আঙ্গুল দিয়ে হাতের তালু ঘষছে মেয়েটা। রেনুমা আবার কিছু বলতে নিবে, ঠিক তখনই থামিয়ে অরুণিমা বলে, আহ কোহিনূর, বেশি কথা না বলে গোশতে নাড়া দাও। অরুণিমা চুলার সামনে থেকে সরে আসতে রেনুমা গিয়ে দাঁড়ায়। মাংসের পানি শুকিয়ে এসেছিল। অরুণিমা একবার সেদিকে তাকিয়ে ইফরাকে বলে, শোনো বউ, তুমি আমার বাবজানের একমাত্র প্রাণ। তুমি বলতে বাবজান আমার পাগল। তুমি শুধু আমার বাবজানের খেয়াল করো, তার উগ্র স্বভাব শান্ত করো, বাকি সংসার সামলাইতে আমি রইছি। ইফরা ধীরে ধীরে মাথা তুলে তাকায় অরুণিমার দিকে। ফর্সা কারণে কি অপরূপা এই নারী! যৌবনকালে নিশ্চয় আরো বেশি সুন্দর ছিলেন। থমেরে যায় ইফরা, একধানে তাকিয়ে থাকে অরুণিমার দিকে। এই যে মেয়ে, অরুণিমা নাড়া দেয় ইফরার হাত। কেঁপে ওঠে মেয়েটা। মনে ভাবনাগুলোকে ঘুম পাড়িয়ে ভয় ভয় চোখে তাকিয়ে অরুণিমার দিকে। মেয়েটা ভয় পাচ্ছে ভেবে অরুণিমা এগিয়ে এসে আদুরে হাত রাখে ইফরার গালে। ইফরা দৃষ্টি রাখে অরুণিমার মায়াবী চোখ জোড়ায়। অরুণিমা মুচকি হেসে মিষ্টি স্বরে বলে, আমার পাগলটা তোরে মেল্লা ভালোবাসে আম্মা। আর আমার বাবজানের ভালোবাসা পাইছো মানে তুমি ভাগ্যবতী। আমি তার মা বইলা কই না, আমার বাবজানের মনটা খাঁটি সোনা গো আম্মা। পোলা আমার যারে ভালোবাসে তার লাগে জীবন দিয়া দিব, তবে শত্রুর কলিজা বাইর করে আনতে কি দুইবার ভাবে না। ইফরা অপলক তাকিয়ে কথাগুলো শুনছিল। এক মুহূর্তের জন্য চোখের পলক নয়নি তার। অরুণিমা কিছুটা ঝুঁকে ঠোঁট ছুঁয়ে দেয় ইফরার কপালে। আমার সংসারে লক্ষ্মী তুমি আম্মা, সবসময় মনে রাখবা এইটা তোমার বাড়ি, সব তোমার নিজের। ফারহান যেমন আমার জানডা, তুমি আমার সে জানের জান, আমার ঘরের আলো আম্মা। তুমি চুলার পাড়ে আইবা না, তোমার কোনো কাজ করা লাগবো না, তুমি শুধু আমার পোলারে ভালো রাখো আম্মা। গিন্নিমা, তরকারি হইয়া আইছে,
এইবার কি টমেটোর চাটনি খান কর্মু? রেনুমায়ের ডাকে দুজনে কথায় ভাটা পড়ে। অরুণিমার চোখে কণা চিকচিক করছিল। ইফরা নজর এড়ে না কিছুই। সে বেশ ইতস্তত মিয়ে যাওয়া স্বরে বলে, আপনি কি কাঁদছেন গিন্নিমা? ওসব গিন্নিমা কিরে? তোরা হয়েছিস আজকালের মেয়েরা, সবাইকে পর পর ভাবিস। আগের দিনে আমরা মা চাচিদের ছোট আম্মা বড় আম্মা কইতাম, এখনের বাস্তারা চাচি জেঠি বলে। থাক সেসব কথা, আগে বলতো শুনি মেয়েরা মাকে কি ডাকে? ইফরা মাথা নিচু করে আমতা আমতা করে বলে, আম্মা। তবে তুমি আমার মেয়ে হলে কি ডাকবে? চট করে মাথা উঁচু করে তাকায় ইফরা। বেশ আনন্দ লাগছে তার। মনের মাঝে ভয়টা যেন কোথাও উড়ে গিয়েছে তার। তাই সহসাই উত্তর করে, আমি কি আপনাকে আম্মা ডাকবো গিন্নিমা? কেন নয়, 100বার ডাকবে। ইফরার খুশি দেখে এ যেন আকাশের চাঁদ পর মতো আনন্দ। অরুণিমা দেখে মেয়েটার হাসি হাসি মুখ, শান্তি লাগছে তার। চুলার দিকে এগিয়ে যেতে যেতে বলে, দোতলার ঘরে মানহা আছে, আমার বোনের মেয়ে। তোর কিছু প্রয়োজন হলে তাকে বলিস। এখন যা দেখি, এখন থেকে দুটোতে গিয়ে আলাপচারিতা কর, আমায় রাতে দে। এই বুঝি উনি এলেন বলে। ইফরা মাথা জাকিয়ে বিদায় নেই রন্ধনশালা থেকে। শাড়ির আঁচল আবারও কিছুটা টেনে এগিয়ে যায় সিঁড়ির দিকে। দুপুর 1টা, স্কুলের টিফিন পিরিয়ড চলছিল। সেই সুযোগে স্কুলের পেছনে সেই আধপ্রাচীর টপকে লুকিয়ে স্কুল বাঙ্ক করেছে রাইসা। আজ ক্লাসে তার একদম মন লাগছিল না। আপা বাড়ি ছেড়ে গিয়েছে মাত্র 3 দিন হলো। তবুও তার মনে হচ্ছে কতদিন সে দেখে না আপাকে। কাঁচা মাটির পথ ধরে বইগুলো বুকে চেপে এগিয়ে হেঁটে যাচ্ছে সে। এই তো আর কিছু দূর গেলেই মিরপাড়া, তারপরেই চেয়ারম্যান বাড়ি। আচ্ছা, আবার কি দেখা পাবো? যা, কি ভাবছি, আবার নতুন বউ, সে কি আর বাহির বাহির হবে নাকি? এমন কত শত প্রশ্ন ঘুরপাকে খাচ্ছে রাইসার মনে। আনমনে হাঁটছিল সে, তবে বিপত্তি বাঁধল মিরবাড়ির বাগানের কাছে এসে। বড় এক জাম্বুরা গাছ নজরে এসেছে। এই গাছে জাম্বুরা বরাবরই ভীষণ মজা, মাত্রই অল্প কয়েকটা আছে। রাইসা বেশ কিছু সময় তাকিয়ে থাকে গাছের কাঁচা রাস্তার একদম ধার ঘেঁষেই গাছটা। গাছ হতে দৃষ্টি নামিয়ে নেয় রাইসা। মন খারাপ লাগছে, নিজে নিজে বিড়বিড় করছে সে। ধুর, আজ আপা থাকলে নিশ্চয়ই জাম্বুরা আর গাছে থাকতো না, সব আমাদের হাতে আসতো। প্রতিবারও তো তাই হয়, স্কুল থেকে ফেরার পথে আপা চুরি করে নিয়ে যায়। রাইসার মন মানে না, সে আবারও দৃষ্টি দেয় গাছের দিকে। এবার গাছকে উদ্দেশ্য করে বলে, শোন, আমি হলাম ছোট নবাবের শালি, আর শালি মানে বুঝিস অর্ধেক ঘরওয়ালি। তার এই জাম্বুরার উপর আমার হক আছে, আমি তো জাম্বুরা খাবই। কথাগুলো শেষ করতেই হাতের বইগুলো গাছের গুঁড়িতে রাখে রাইসা। স্কুল ড্রেসের জামাটা কিছুটা গুজে নিয়ে বাদুরের মতো গাছ পেয়ে উঠে শুরু করে। মুহূর্ত খানিকের মধ্যে গাছ উঠে বড় বড় 3টে জাম্বুরা ফেলে মাটিতে। এবার তার নামার পালা। প্রথম পা এগিয়ে নিচের দিকে নামতে নিবে, ঠিক এমন সময় কানে আসে বাইকের শব্দ। গাছের মাঝ বরাবর থেকে বেশ আতঙ্কিত হয় রাইসা। খুব দ্রুত গাছ থেকে নামতে চায় সে, তবে বাইকটা বেশ কাছাকাছি এসে পড়েছে মনে হচ্ছে। আর কিছু বাকি, তবে এবার দ্রুত নামতে গিয়ে বাধে বিপত্তি। গাছ থেকে স্লিপ কেটে ধপ করে কাঁচা শক্ত রাস্তায় পড়ে রাইসা, ঠিক বাইকের সামনাসামনি। বাইক চালক বেশ দক্ষ, তাই দ্রুত হাতে ব্রেক কষেছিল বেচারা, নয়তো এ মেয়েরাজ ইন্নানিল্লা হয়ে যেত। রাইসা হাতের কোণে ছুলে গিয়েছে, পায়ে কিছুটা লেগেছে কিনা আপাতত বুঝতে পারছে না। পরিষদের কাজ শেষ করে এক বিচারে গিয়েছিল আরাধ্য। গ্রামে নাকি কিছু পাতি নেতার আবির্ভাব ঘটেছে, তাদের একটু ধোলাই দিতে গিয়েছিল। মেরেছে প্রচুর, তার ফলস্বরূপ হাতে কপালে কিছুটা কেটেছে তার। সাদা ব্যান্ডেজ বাঁধায় রেজা নামক চালাচ্ছিল তার পিঠের উপর সমস্ত ভর ছেড়ে দিয়ে পিঠের উপরে হাত রেখে আরামসে শুয়ে শুয়ে বাড়ি ফিরছিল সে। তবে এমন ধীপ করে কাটা ব্রেকে যেন পড়তে গিয়েও নিজেকে কোনো মতো সামলে নিয়েছে ছেলেটা। মায়া গো মায়া, এই বালছেরা নিশ্চয়ই আমাকে পটল ক্ষেত ঘুরিয়ে আনতে চেয়েছিল। বর্গে যায় রেজা, ঘাটটা হালকা কাত করে তাকায়। আরাধ্যর মুখের দিকে তাকিয়ে বলে, ইয়ে মানে ছোট নবাব মায়াকে? ছোট ছোট করে তাকায় আরাধ্য। ডান হাত তুলে একটু তাকিয়ে থেকে বেশ জোরে এক পাঁচ মারে রেজার পিঠে, সাথে কড়া করে জানিয়ে দেয়, তোর আম্মা মানে শামশির নতুন বউ। একটু কাচমুচু হয়ে যায় রেজার মুখ। কোন কুলক্ষণে যে দাদা বাপের নাম রাখছিল শামসুল, যার দৌলতে কথায় কথায় শামসির পুত শুনতে হয়। পড়ে গিয়ে ভ্যা ভ্যা করে কাঁদছে রাইসা। আরাধ্য আচমকাই রেজার ঘাট ধরে তার দিকে ঘুরিয়ে বলে, আরে শালা,
তোর গলার স্বর মেয়েদের মতো কবে হলো? মেয়েদের মতো কাঁদছিস কেন? ভাই, তোর জেন্ডার ঠিক আছে তো? আমার তো সন্দেহ হচ্ছে। আরাধ্য কতগুলো শেষ হওয়ার আগে আবারও ভেসে এলো কান্নার শব্দ। রেজাকে ছেড়ে এবার নিজের কাঁধ কিছুটা ঝুঁকিয়ে সামনের দিকে তাকায় আরাধ্য। তার বাইকের সামনে অল্প বয়সী এক স্কুল ড্রেস পরা এক মেয়ে বসে কাঁদছে। লে মোর খোদা, এ আপদ আবার কই থেকে উড়ে এসে জুড়ে বসলো? ভাই দুপুরবেলা গাছ থেকে টপকাইছে। আমার কি মনে বলেন তো, মনে হচ্ছে শ্যাওলা গাছের পেতনি। আরাধ্য পুরো কুচকে নিয়ে বেশ জোরে এক গাঁটটা মারে রেজার সাথে চিবিয়ে চিবিয়ে বলে, জেন্ডারের সাথে সাথে চোখ দুটো কি গেছে নাকি? সামনে শ্যাওলা গাছ না, জাম্বুরা গাছ। রেজা অবুঝের মতো মুখ করে বলে। আমি কি করব? মেয়েটা আপনার জাম্বুরা গাছ থেকে টপকে পড়ছে। আরাধ্য নেমে দাঁড়ায় বাইক থেকে। হাত কনুইতে ব্যান্ডেজ, ব্যথা কনকন করে তার। তবে সেদিকে থুড়ি পাত্তা দিবে ভদ্রলোকের মতো এগিয়ে গিয়ে দাঁড়ায় রাইসার। মেয়েটা মাথা নিচু করে তখনও কাঁদছে। রেজা বাইক সাইড করে সেও এসে দাঁড়ায় আরাধ্যর পাশে। রাইসার কান্না দেখে রেজা আরাধ্য একে অপরের চোখাচোখি তাকায়। হাতে অনেকটা ছুলে গেছে, যাতে প্রথম দৃষ্টি দেয় আরাধ্য। রক্ত ঝরছে খানিকটা তার। বেশ গম্ভীর কণ্ঠে ডাকে। এই চেংড়ি। রাইসা দমে যায়, ধীরে ধীরে মাথা তুলে উপরের দিকে তাকায়। মাটিতে বসে থাকা রাইসার সামনে আরাধ্য আর রেজা যেন বেশ লম্বার মতো এক জিরাফ। এদিকে সামনে দাঁড়ানো ছোট নবাবকে দেখে শুষ্ক ঢোক গিলে মেয়েটা কাপা কাপা গলায় বলে। ছোট নবাব? আরাধ্য দেখে মেয়েটার চেহারা। এ যে আর কেউ নাই, তার একমাত্র বইয়ের একমাত্র বোন, মানে তার শালিকা। বা এক বোন তো তেজি, আরেক বোন তো গেছো বাদর। ঠোঁট বাঁকিয়ে কিছু সময় হাসে আরাধ্য। আরে শালি, তুমি দিন দুপুরে গাছ থেকে টপকালে কেমন শোনা? রাইসা বেশ সাবধানে উঠে দাঁড়ায়। আরাধ্যকে এমন সময় বিন্দুমাত্র আশা করেনি সে। এবার নিশ্চয়ই আপার কাছে বিচার যাবে তার নামে। ভয়ে রীতিমতো হাঁটু কাঁপছে তার। আরাধ্য খেয়ালে আসে মেয়েটা তাকে ভয় করছে। কণ্ঠ নমনীয়তা এনে বলে। ধুর, এত কাপাকাপি করিস না তো চেংড়ি। চোখ মুখ খিচে নেয় রাইসা। মনে মনে একটা কথাই ভাবছে সে। ছেড়ে দে মা, কেন্দে বাসি। রেজা দুজনে কথোপকথন শুনছিল। হঠাৎ তার নজর যায় গাছের গুঁড়িতে পড়ে থাকা রাইসার বই আর জাম্বুরার ওপর। সে এগিয়ে যায় জিনিসগুলোর দিকে, তবে তার আগেই চিলের মতো ছো মেরে গিয়ে রাইসা বই আর জাম্বুরা হাতে তুলে নেয়। ঘটনা এত দ্রুত ঘটেছে যেন সব রেজার মাথার উপর দিয়ে ওই দূরে নারকেল গাছে বসেছে। বেচারা অসহায় মুখ করে তাকায় রাইসার মুখের দিকে। এতেই ফট করে জিব্বা বের করে ভেঙচি কাটে রাইসা। কি ফাজিল বেরে বাবা। নিজের সাথে বিড়বিড় করতে করতে আবারও আরাধ্যর কাছে এসে দাঁড়ায় রেজা। ভেঙচি শোধ নিতে বলে। এ তো দেখছি জাম্বুরা চুন্নি শ্যাওলা গাছের পেতনি নয়, ছোট নবাব। এর শেষে কিনা আপনার শালিকা চুন্নি। এই খবর এলাকায় জানাজানি হলে আপনার মান সম্মান থাকবে? আর তো রাগে একটা লুক দেয় রেজার দিকে। রেজার কানে রেজার সব কথাই গিয়েছে। জাম্বুরা বৈশব নিয়ে এসে আরাধ্যর সামনে আবারও মাথা নিচু করে দাঁড়ায় সে। আমি চুন্নি নই ছোট নবাব। কেউ ছিল না তাই গাছের অনুমতি নিয়ে আমি তার ফল ছিঁড়েছি। বিশ্বাস না হয় তো গাছকে জিজ্ঞেস করুন। কপাল কুঁচকে নেয় রেজা, ধমকের স্বরে বলে। এই মেয়ে, গাছ কি কথা বলতে পারে নাকি? আমাদের বোকা পেয়েছো? আপনার সাথে কথা না বললে আমি কি করতে পারি? আমার সাথে বলেছে, সে বড় কথা নয়। এইখানে ছোট নবাব উপস্থিত, তবে আপনি আমাকে প্রশ্ন করার কি? আরাধ্য দাঁড়িয়ে থেকে দুজনে ঝগড়া দেখছে। দেখতে বেশ ভালো লাগছে তার। কিছু সময় পরপর মুচকি মুচকি করে হাসছে। এইটুকুনি মেয়ে হয়ে বড়দের মুখে কথা? দাঁড়াও, জাম্বুরা খাওয়া বের করছি তোমার। রেজা রাইসার দিকে এগোতে যাবে, ঠিক তখনই ছুটে বেরিয়ে যায় রাইসা। কিছুটা দূরে গিয়ে জিব্বা বের করে আবারও ভেঙচি কাটে রেজাকে। সাথে চেঁচিয়ে চেঁচিয়ে বলে। লাল লাল জাম্বুরা, কে কে খাবি তোরা? আমি খাবো চুরি কইরা, পারলে আমায় ধইরা দেখা। অদ্ভুতেই সন্দেহ এবার ফিক করে হেসে ওঠে আরাধ্য। রেজার রাগ লাগে এইটুকুন মেয়ে কিনা তাকে নাকানি চুবানি দিল ভেবে লজ্জায় পচা পুকুরে ডুবতে ইচ্ছে করছে তার। আরাধ্য হাসি থামিয়ে বলে। লুঙ্গির কাছে ইতিমধ্যে খুলে পড়েছে, বাকিটা খুলে পড়ার আগেই বাইক স্টার্ট দে। শেষবারের মতো যতটা রাইসাকে দেখা যায় সেদিকে তাকিয়ে বাইকে চড়ে বসে রেজা। আরাধ্য আগের স্থানে দাঁড়ানো বাইক স্টার্ট দিয়েছে তার কাছে এনে স্লো করতে চড়ে বসে সে। দোতলার ঘরগুলো বেশ ছোট ছোট, হয়তো আরাধ্যের জন্য বর্ধকিত ঘরের অর্ধেক মিলে হবে। এটা কারো রুম। ইফরা এদিক ওদিক উকি দিয়ে হাঁটছে। আসলে সে মানহাকে খুঁজছে। এক এক করে প্রায় সব ঘরগুলো ইতিমধ্যেই খুঁজে ফেলেছে। বাকি রয়েছে দোতলার শেষ মাথার এক ঘর।
এবার পালা তাতেই উকি দেওয়ার। ঘরে দরজা ভেজানোই ছিল, হালকা ছুঁয়ে দিতে খুলে যায়। ইফরা এক পা করে এগিয়ে যায় ঘরের ভিতর। মানহা ঘরে নেই, পুরো ঘর ফাঁকা। ইফরা ঘরে নজর বোলায়, সব সুন্দর করে গোছানো। কথায় আছে, মেয়েরা ঘরের সৌন্দর্য, তারা থাকলে ঘর পরিপাটি থাকাটা স্বাভাবিক। গোসলখানায় পানির শব্দ হচ্ছে, ইফরা কান পেতে শুনে কিছুটা সময়। মানহা গোসলে ঢুকেছে, আপাতত এখানে না থাকাই ভালো, পরে আসা যাবে ভেবেই দরজার দিকে পা বাড়ে সে। তবে যাওয়া হয়ে ওঠে না, চোখ জোড়া আটকে যায় বিছানায় অযত্নে পড়ে থাকা ডায়েরির ওপর। ইফরার দিক পাল্টায়, দরজার দিকে না গিয়ে এগিয়ে যায় সুন্দর লাল ডায়েরির দিকে। বিছানার একদম কাছে এসে দাঁড়িয়ে সে। ডায়েরির ভিতরে এক কলম রাখা, যার অর্ধাংশ বাহিরে রয়েছে। ইফরা কিছু সময় দাঁড়িয়ে থেকে হাতে নেয় ডায়েরি। অপেক্ষা না করে কলমের অর্ধেকাংশ ধরে উল্টিয়ে দিতেই কিছু লেখা উন্মুক্ত হয়ে যায় তার সামনে। ইফরা ছোট ছোট চোখ করে পড়তে থাকে লাইনগুলো। কি অদ্ভুত, আপনার আমার প্রেম হয়নি, হবেও না, অথচ আমি মরেছি আপনার মায়ায়, কিন্তু প্রকাশই করতে পারিনি, আর পারবও না। তাতে কি, আপনি না হয় আমার জীবনের ওই দূর আকাশে চাঁদ হয়ে থেকে গেলেন। ছুতে না পারি, দেখতে তো পারবো। পূর্ণ চন্দ্রিমার নিয়ন আলো গায়ে মেখে নিজেকে বুঝিয়ে নিব। আপনি আমার অপ্রাপ্তিতে গড়ে ওঠা নীরব ভালোবাসা। থেমে যায় ইফরা। গোসলখানার দরজার শব্দ হচ্ছে, পানির শব্দটা থেমে গিয়েছে। সে দ্রুত হাতে ডায়েরি কলম ঢুকিয়ে রেখে দেয় যথাস্থানে। মানহার গোসল শেষ, টিয়া রঙের এক গোল চুড়িদার পরেছে মেয়েটা, বেশ মায়াবতী লাগছে। ইফরা এগিয়ে এসে দাঁড়ায় ঘরের মাঝখানে। মানহা ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে এসে বলে, বাবা, মেয়ের বাড়ির বউরানি হঠাৎ আমার কাছে, কাহিনী কি? কিছুটা জোরপূর্বক হাসার চেষ্টা করে ইফরা। সরে গিয়ে দাঁড়ায় মানহার মুখোমুখি, তারপর ধীর কণ্ঠে বলল, মনে হলো একটু আসি। বেশ ভালো করেছো, বসো। ইফরা কথা বলে না, ফ্যাল করে তাকিয়ে থাকে মানহার দিকে। শ্যামাঙ্কিনী চোখ দুটো ভর্তি মায়া, হালকা কোকড়ানো কোমর অবধি ভেজা চুলগুলোতে গামছে দিয়ে হাত বোলাচ্ছে মেয়েটা। মানহা ভেজা গামছা নিয়ে বেলকুনিতে মেলে দিয়ে আবারও এসে দাঁড়ায় ইফরার কাছে। কিছু একটা নিয়ে ভাবছে ইফরা। মানহা শরীর হাত ছোঁয়াতেই চমকে ওঠে সে। বউরানি, কিছু বললে বুবু? স্তব্ধ হয়ে যায় মানহা। ইফরার হালকা বয়স, মানহার থেকেও বয়সে বেশ ছোট মেয়েটা। মানহা কিছু সময় চুপ থেকে মানহার ডাকটা উপলব্ধি করতে চেষ্টা করছে। ছাদে যাবে বুবু? মানহা ঘর থেকে বেরিয়ে কাপা কাপা গলায় বলে, আমায় তুমি বুবু বলছো বউরানি? কেন, তোমার বুঝি খারাপ লেগেছে? মানহা ডানে বামে মাথা ঝাঁকায়, যার অর্থ তার খারাপ লাগেনি। ইফরা এগিয়ে এসে হাত ধরে মানহার বুঝদার মেয়ের মতো বলে, তুমি আমার বয়সে মেলা বড় বুবু, আর বড়দের তো সম্মান দিতেই হবে, তাই না? এখন থাক ওসব, ছাদে যাব। বুকে জমানো চাপা কষ্টগুলো দীর্ঘশ্বাস হয়ে নিংড়ে বের করে মানহা বলে, এই দুপুরে ছাদে কেন? রোদ দেখছো? এই সুন্দর রূপ যদি জ্বলে যায়, তবে ছোট নবাবের মন পাবে কেমন শুনি? তার ছেলের হাসি খেলে যায় ইফরার ঠোঁটে। কিছু না বলে সে কিছুটা ঘুরে এগিয়ে যায় মানহার পরের টেবিলের সামনে কাঠের চেয়ার টেনে বসে। চুপ করে গেলে যে? যে ভালোবাসায় রূপের প্রাধান্য বেশি, তাতে আদতেও ভালোবাসার ছিটে ফোঁটা আছে বুবু? ইফরার করার প্রশ্নে মুখ কালো করে নেয় মানহা। ইফরা বাঁকা হাসে। ভালোবাসার নারীর রূপ দেখে নয়, মন থেকে অনুভব করার জিনিস। বউরানী, দরজা থেকে ডাক পড়েছে। ইফরা মানহার থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাই, রেনুর মা এসেছে। মানহা এগিয়ে যায় দরজার কাছে, নরম স্বরে বলে, কিছু কইবা চাচি? রেনুর মা দ্রুত মাথা নাড়িয়ে বলে, বলমুগো মানহা আপামনি। ছোট নবাব আইয়া পড়ছে, বৌরানির ডাক পড়ছে খাবার টেবিলে। মানহার বুকের মাঝে আবারও শুরু হয় এক অশান্ত ঝড়, দুমড়ে মুচড়ে দিচ্ছে ভেতরটাকে। ইফরা বসা ছেড়ে উঠে দাঁড়ায়, মাথায় কাপড়টা কিছুটা টেনে দরজার কাছে এসে তাকায় রেনুমার দিকে। মাথাটা হালকা নিচু করে বলে, আপনি যান, আমরা আসছি। রেনুমা সম্মতি জানিয়ে জায়গা ত্যাগ করে। ইফরা মানহার মুখের দিকে তাকায়। মানহা মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো। ইফরা আর দাঁড়ায় না, কোনো মতে কথাগুলো শেষ করে ঘর থেকে বেরিয়ে যায় সে। খাবার টেবিলে বসে পানি ভর্তি গ্লাস ঘুরিয়ে চলেছে আরাধ্য। অরুণিমা প্লেটে প্লেটে খাবার পাড়ছে, রেজা চুপচাপ বসে আঙ্গুল ঠুকছে। দুজনের সামনে রয়েছে ধোয়া ওঠা গরম ভাত। রেনুমা এক এক করে তরকারি বাটি এনে রাখছেন টেবিলে। ইফরা সিঁড়ি দিয়ে নামতে আরাধ্য উঠে গিয়ে পথ আটকায় তার। এই যে বউ, স্বামী বাড়ি এসেছে,
তুমি চিংড়ি কই গেছিলা পাড়া করতে শুনি? আরাধ্যকে পাশ কাটিয়ে টেবিলের দিকে এগিয়ে যায় ইফরা। আরাধ্য চোখ পিটপিট করে তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, যা শালা, বউ আমার এই পাত্তা দিল না। নিজেকে আরো কিছু বোকা দিয়ে সেও ইফরার পিছু পিছু এসে আবারও চেয়ারে বসিয়ে বলে। আম্মা খাওন দাও। অরুণিমা ছেলের প্লেটে মুরগির রান দিতে দিতে বলে, হাতে মাথায় কেমনে ব্যথা পাইছো বাবজান? মুরগির ঝোল দিয়ে ভাত মাখিয়ে এক লোকমা ভাত মুখে তুলে আরাধ্য। তরকারিতে লবণ কম হয়েছে, সবকিছু ঠিক না হলে আবার জনবের খাওয়া চলে না। মুখে ভাত শেষ করে বলে, বাড়ির লবণ কি ফুরাই গেছে আম্মা? রেজার প্লেটে তরকারি দিচ্ছিল অনুরিমা। ছেলের এহেন হেয়ালি তার অচেনা নয়, তিনি বেশ অভ্যস্ত এসবে। এই যেমন তরকারিতে লবণ কম হইলে বলে, বাড়ির লবণ কি ফুরাইয়া গেছে আম্মা? আবার বেশি হলে বলে, আজ বুঝি চিনি ভাইবা লবণ দিয়া দিয়েছেন, তাই না আম্মা? তরকারি যদি অতি স্বাদ হয় তবু এই ছেলের মুখে প্রশংসা আশা করা ভুল। বাকি দুটো নিজে বলল, শেষেরটা সে কোনো কালেই বলে না। বরং অরুণিমা মাঝে মাঝে জিজ্ঞেস করে, তরকারি কেমন হইছে বাপজান? তখন ছেলে তার মুখ ফুটে বলে, কে রান্না করছে আম্মা? আমার তো তরকারির সাথে রাঁধুনি হাতসহ চেটে খেতে ইচ্ছে করছে। অরুণিমা তখন চিন্তায় পড়ে যায়, ছেলে তার প্রশংসা করলো নাকি বদনাম। রেজার প্লেটে মুরগির দ্বিতীয় রান তুলে দিতে দিতে হাঁক ছাড়ে অরুণিমা। রেনুমা, রান্নাঘর থেকে লবণের ডিব্বা নিয়ে আইসো। দুজনকে খাবার বেড়ে দিয়ে টেবিলের এক চেয়ার টেনে বসে অরুণিমা। তার পাশে একটা ফাঁকা চেয়ার কিছুটা ঠেলে দিয়ে তাতে ইফরাকে বসতে ইশারা করে। ইফরা প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে। অরুণিমা এক প্লেটে ভাত তুলে পাশ হতে মাংসের বাটি হতে মাংস তুলে নেয় প্লেটে। লাউ দিয়ে মাছ রান্না করেছে, মাছের মাথাটা তুলে নেয় একই প্লেটে। ইফরা বসেছে অরুণিমার পাশে, বাম হাত দিয়ে ডান হাতে থাকা চুড়িটা কিছুটা মুচড়ে উপরে দিকে ঠেলে দিয়ে ভাত মাখতে শুরু করে অরুণিমা। রেনুর মা লবণের ডিব্বা নিয়ে এসেছে, আরাধ্যর দিকে ডিব্বা এগিয়ে দিতে দিতে সে বলে, লাগবে না চাচি, এমনিতেই মিষ্টিভাবে নোনতা বিস্কুট কিনেছে, যার স্বাদ মুখে লেগে আছে। আপাতত তরকারিতে লবণ কম হলেও মুখে স্বাদের তফাৎ হয় না। আপনি বরং শামশির পুতকে লবণ দিন, বেচারা ভবিষ্যৎ সামনে। আরাধ্যর বলা কথায় খুক খুক করে কেসে ওঠে রেজা। আসলে কোন কথাই ছোট নবাব কি ঢুকালো, ব্যাপারটা তার চতুর মাথাও বুঝতে অস্বীকার করেছে। আরাধ্য সামনের পানির গ্লাস রেজার দিকে এগিয়ে দিয়ে বলে, আরে আরে আস্তে বেটা, দম তো ছোট হলে চলবে, দম বাড়াও। দ্রুত পানির গ্লাস হাতে তুলে ঢকঢক করে পুরোটাই খেয়ে ফেলে আরাধ্য। কাশি কমে গিয়েছে, এখন শান্তি। তবে এখানে বেশি সময় থাকলে তার শান্তির 12টা পেরিয়ে 12 দুগুণে 24 হয়ে যাবে। অরুণিমা ভাত মাখিয়ে লোকমা তুলে ধরে এফরার মুখের সামনে। এফরা এত সময় আরাধ্য করা প্রতিটি কাহিনী শান্ত চোখে দেখছিল, তবে এবার যেন বেশ শক্ট খায় সে। অরুণিমা তাকে খাইয়ে দিবে এ যেন নিহাতি কল্পনা। মাথাটা হালকা ঘুরিয়ে অরুণিমার দিকে তাকাতে চোখ দিয়ে খেতে ইশারা করেন তিনি। ইফরার চোখে পানি চুপচুপ করছে, ঝাপসা হয়ে আসছে চোখের পানি। কোনো মতে কান্না আটকিয়ে খাবার মুখে নেয় সে। সকলেই চুপচাপ খাবার খাচ্ছে। মানহা এসেছে, অরুণিমা ইফরাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা তার বেশি ভালো লেগেছে বলে মনে হয় না। মুখে হাসি নেই। আরাধ্যের পাশে একটা চেয়ার খালি আছে। মানহা এগিয়ে গিয়ে আরাধ্যর হাতে ব্যান্ডেজ দেখে ভীষণ কষ্ট লাগে তার। নরম গলায় মাথা নিচু করে বলে, আপনার হাতে কি করে লেগেছে আরাধ্য ভাই? আরাধ্য খাবার খাওয়ার প্রায় শেষ। প্লেটের এক অংশে অবশিষ্ট আছে রানের হাড্ডি। আরাধ্য হাড্ডি হাতে তুলে নিয়ে মানহার দিকে ঘুরিয়ে তাকায়। মানহা মাথা উঁচু করে চোখে চোখ রাখে মানুষটির। কালো মনির ঘন পাপড়ি, চোখ জোড়া অন্যরকম এক সৌন্দর্য। আরাধ্য হাড্ডির মাথায় কামড় দিতে গিয়ে মানহার দিকে তাকিয়ে বলে, খাবি? মানহা ডানে বামে মাথা নাড়ায়, মানে সে খাবে না। আরাধ্য ঘাটায় না তাকে, হাড্ডিতে কামড় দিয়ে বলে। মানহা ফিক করে হেসে দিয়ে কৌতূহলী হয়ে বলে, হয়েছে কি, গ্রামে অনেক ভালো মুরগির চুলোর আমদানি রপ্তানি হচ্ছে। তা আমি যেহেতু মুরগির প্রেমিক, কি করে আমার জিনিস রপ্তানি করতে দেই কহেক তোমায় টুনটুনি, তাই একটু চাটকে পিসেন করতে গিয়ে হাত লেগেছে। তুমি মারামারি করেছো আরাধ্য ভাই? বোকা চেমড়ি, মারামারি কিরে, ওসবকে আমি পারি নাকি? আমি পারি আদর, যত্ন আর সোহাগ করতে, তাই করেছে। তোমার আদরে নিশ্চয়ই তাদের শান্তি লেগেছে।
ওইটার বলতে গুনে গুনে আধা ঘন্টা ধরে আদর করেছে ছোট নবাব। রেজার খাওয়া শেষ হতেই প্লেটে হাত ধুয়ে গিয়ে মানহার প্রশ্নের উত্তর দেয় সে। মানহা মুচকি এসে আবারও আরাধ্যকে বলে, অবস্থা দেখে তো মনে হচ্ছে ভীষণ লেগেছে। ওষুধপাতি কিছু এনেছো? এত ভাবিস না, ঠিক আছে, খাবার খা। ইফরা এত সময় চুপচাপ খাচ্ছিল। আশেপাশে সব কথাই তার কানে এসেছে। তবে সে নিজের মতো ভাতের শেষ লোকমা ইফরাকে খাইয়ে একই প্লেটে ভাত নেই অরুণিমা। রেনুর মা এক প্লেট ভাত এনে রাখে মানহার সামনে। আরাধ্যর খাওয়া শেষ, চেয়ার ছেড়ে উঠে যাবে, হঠাৎ কি মনে করে থেমে যায় সে। রেজার দিকে তাকিয়ে বলে, এই শামশের পুত, আজকে আমার শ্বশুরবাড়ি যাবি বেটা। আমার বউয়ের বইগুলো আনানোর ব্যবস্থা করবি। বউ আমার শিক্ষিত না হলে আবার গ্রামের লোকে কইবে মেয়ের বাড়ির বউরানি মেট্রিক পাসটাও করতে পারেনি। রেজা আর চোখে একবার ইফরার দিকে তাকিয়ে মাথা নাড়ে, তারপর গলা খাদে নামিয়ে বলে, এইটা খুব ভালো সিদ্ধান্ত ছোট নবাব। শুনেছি বৌরানী সায়েন্সের ছাত্রী, মেধা ভালো, আশা করি ভালো কিছুই হবে। আহ, তাই নাকি? বউ আমার সায়েন্সের ছাত্রী, বেশ ভালোই তো। পদার্থ রসায়ন না পড়লে চলবে। বায়োলজি ভালো জানো তো নাকি শোনা? ইফরার উত্তর করে না। সকলের সামনে এমন উদ্ভট প্রশ্নের উত্তর সে কখনোই করবে না। চুপচাপ পানি খেয়ে উঠে দাঁড়ায় সে। আরাধ্য বাক্কা হাসে। ইফরার রাগ আরও কিছুটা বাড়িয়ে দিয়ে বলে, আমি ঘরে যাচ্ছি বউ, জলদি এসো। দুপুরে খাওয়া শেষে তোমাকে জড়িয়ে একটা কম্বল জড়ানো ঘুম দিতে চাই। উপস্থিত সকলে প্রায় মুখ চিপে হাসছে। আরাধ্য এগিয়ে যায় সিঁড়ির দিকে। ছেলের এসব লাগাম ছাড়া কথাতে অরুণিমা মাঝে মাঝে ভীষণ চিন্তায় পড়ে যায়। এই ছেলে কার মতো হয়েছে? ইফরা ঠাই দাঁড়ানো রয়েছে। মানহা খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকিয়ে টিটকিরি কেটে বলে, বৌরানীর মনে চাইছে ছোট নবাব তাকে কোলে করে নিয়ে যাক। লাজ লজ্জা একটু ভেতরে আনো মেয়ে। স্বামী ডেকেছে, এখানে সংহই না থেকে ঘরে যাও। আরাধ্য ঘরে এসে চিৎপতাং হয়ে শুয়ে পড়েছে। চোখ দুটো বড় বড় করে সিলিংয়ের গায়ে তারা গুনছে। দিনের বেলায় তারা, ছে কী সব কথা। আরাধ্য চোখ বুজে কারো এক নিঃশ্বাস টানে। মনে মনে হয়তো নতুন ফন্দি আটছে। মানুষটার চুপ থাকাও ভয়ঙ্কর এক লক্ষণ। হাতে ব্যথা বেড়েছে, গায়ে জ্বর চলে এসেছে কিছুটা। আরাধ্য কিছু সময় পর আবারও চোখ খুলে। না, তার তেজগিরিও বইয়ের এখনও ঘরে আসার সময় হয়নি। এই মেয়েটা তাকে একদণ্ড শান্তি দিচ্ছে না। মেয়েটা জেনে বুঝে এমন করছে। এই যে বুঝে গেছে না, নাগিনে শীতল শরীর জড়িয়ে না ধরলে আমার চোখে ঘুম আসবে না। হাতে ব্যান্ডেজের দিকে তাকিয়ে তেসরা গলায় বলে, একটু তো লেগেছে ভাই, একটুখানি চামড়া ছুলে গেছে। তাতেই চলো তুমি ব্যথায় তো বাদর নাচ নাচতে চাইছো। এত সহজে তো আমি কাবু হব না, সে তুমি যতই কনকন করো। হাত থেকে চোখ সরিয়ে আবারও দরজার দিকে তাকাই আরাধ্য। এরফার এখনও না। সে জিব্বা দিয়ে মারি ঠেলে বলে, এবার তো দেখছি সাপুর হয়ে ঘরে বিন রাখতে হবে, যেন বিন বাজালে আমার নাগিন বউ সব ফেলে আসে। আর তোর ধৈর্য কুলায় না। জিন্সে পকেটে হাত টেনে টুনে এক সিগারেটের প্যাকেট বের করে সে। সযত্নে প্যাকেটের মাথা খুলে একটা সিগারেট নিয়ে রাখে ঠোঁটের কোণে। বাম হাত দুই পকেটের হাতুড়ি খুঁজে বের করে লাইটার। সিগারেটে আগুন দিতে বিকট এক গন্ধে ছড়িয়ে পড়ে পুরো ঘর। মুখ ভর্তি ধোয়া টেনে শূন্যে ছুঁড়িয়ে গুনগুনিয়ে গান ধরে আরাধ্য। সত্য কি তো সে কি জীবনের মতো, সত্য কি তো সে কি জীবনের মতো, বেঁচেও কি মরা নাকি বিভেদের ক্ষত, মিথ্যা কি ভুল নাকি নীল না জল, দেখতে ভালো সে বল কতটা কুল, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি বেঁচে আছি যে যার মতো, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি বেঁচে আছি যে যার মতো। গানের মাঝে কিছুটা হেসে ওঠে নষ্ট পুরুষের নষ্ট মস্তিষ্কের বিকৃত গান। আর্দ্র ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। খাটের পাশিতে হেলান দিয়ে বালিশ তুলে নেয় কোলে। ভয়ঙ্কর কিছু ঘুরছে তার মাথায়, যার পূর্বাভাস আরাধ্যের বাঁকা হাসি। ইরফা ঘরে এসেছে, হাতের বাটিতে কিছু একটা এনেছে। আরাধ্য ঘোর লাগা চোখে তাকিয়ে আছে তার আশার পানে। ধীরে ধীরে এগিয়ে আসছে মেয়েটা। ছোট ছোট কদম ফেলে একদম বিছানার কাছে এসে দাঁড়ায় সে। চোখ রাখে আরাধ্যর চোখে। লোকটার চোখ দুটো যতটাই শান্ত ততটাই নিষ্ফল।
ইফরা কিছু সময় তাকিয়ে থেকে নিজের দৃষ্টি ঘুরিয়ে নিতে আরাধ্য ডেকে ওঠে। রক্ত কমলিনী। ইফরা চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। কিছু সময় চুপ থাকলে আবারও ভেসে আসে আরাধ্য মায়াবী এক ডাক। রক্ত কমলিনী। ইফরা তাকায় লোকটার মুখের দিকে, তবে হঠাৎ হেসে ওঠে আরাধ্য। বাহ, রাখলে বুঝে মেয়েদের সুন্দর লাগে নাকি তোমারই লাগে? আমি আসলে মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। আপনার জন্য গরম পানি এনেছি, একটু সরে বসুন, হাতের কাটা পরিষ্কার করে ওষুধ লাগাতে হবে। মায়া করছো দেখছে। বাহ, কাপড়ে নিশ্চয়ই উন্নতি আসছে, বুঝলে? আজকাল দেখছো না কিসব অদ্ভুত ঘটনা ঘটছে। ইফরা কথা না বলে আরাধ্যর থেকে কিছুটা দূরত্ব রেখে বসে পড়ে। তার সামনে বাটিতে কুসুম গরম গরম পানি আছে, আর তাতেই ছোট একটা কাপড়ের টুকরো ভিজানো। বেশ দক্ষ হাতে আরাধ্যের হাতের ব্যান্ডেজ খুলে রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা জায়গায় গরম পানিতে ভেজানো কাপড় আলতো হাতে পরিষ্কার করে সে। আরাধ্য পুরোটা সময়ই চুপ করে দেখছে মেয়েটাকে। ইফরার কাজ শেষ। সাইড টেবিল হতে একটা নাপা বের করে আরাধ্যের হাতে দিয়ে বলে, খেয়ে নিন। এত সময় চুপ থাকলো, এবার আরাধ্য প্রতিবাদ করে বলে, ওইসব সাপের বিষ আমি খাই না। শত্রু বলে যত্ন আমি বিষ দিয়ে মারতে চাইছো বউ? আচ্ছা। ইফরা বেশ বড় বড় চোখ করে তাকায়। আরাধ্য নাক কুচকে নিয়ে বলে, আচ্ছা, আজকাল এক হাঁটুর বসে মেয়ে আমাকে চোখ রাঙাচ্ছে। কতটা খারাপ দিন দিলে মাবুদ। ইফরা চোখ বুজে নিজেকে শান্ত করে, তবে চোখ খুলে হাতে থাকা নাপা নিজের মুখে পুড়ে ঢকঢক করে পানি খেয়ে আরাধ্যর দিকে তাকিয়ে বলে, খেয়ে নিলাম। আপনার নসিব ভালো হলে তবে জ্বর ভালো হয়ে যাবে, নয়তো দোয়া করব তীব্র থেকে তীব্র জ্বর আপনার শরীর দখল করুক, তাতে যদি পাপগুলো কমে একটু। পানি গ্লাস বেড সাইড টেবিলে রেখে ইফরা উঠতে চাই বিছানা ছেড়ে, তবে আগে তাকে বিছানায় ফেলে শাড়ির আঁচল সরিয়ে তার মুখ ডুবিয়ে দেয় আরাধ্য। ঘটনা এত দ্রুত হয়েছে যে নিজেকে সামলে নিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইফরা। কুনুয়ের ক্ষত স্থান হতে আবারও তাজা রক্ত বেরিয়ে আসে আরাধ্যের। সেদিকে কে খেয়াল দেয়? কাছে এসছো, পাশে বসছো, নিজের মর্জি মতো কাজ করেছো, বাধা দিইনি। এখন আমি আমার কাজ করব, একটু বাধা দিবে না মেয়ে। আরাধ্য খসখসে হাতে চেপে ধরে ইফরার কোমর। ইফরা নরম পেটে মুখ ডুবিয়ে কিছু সময় মেয়েটার শরীরে ঘ্রাণ নেয় সে। ইফরা ধৈর্য কুলিয়ে উঠছে না, এ যেন ভীষণ অত্যাচার হচ্ছে তার উপর। আরাধ্য বেশ কিছু সময় চুপ থেকে টেনে ধরে ইফরার কোমরে থাকা কালো সুতার ধাগাটা। চামড়ায় টান পড়তে ব্যথায় চোখ খিচে নেয় ইফরা। পেটের উপর হালকা করে নাক ঘুষে মুখ তুলে আরাধ্য বলে, এই যে রক্ত কমলিনী, কোমরের সুতাটা খুলে ফেলে বউ। ইফরা ধপ করে চোখ খুলে ফেলে। রাগ লাগছে তার। এই মানুষটা সুতোর পিছনে কেন পড়ে আছে আল্লাহ মালিক জানে। দাঁত কটমট করে ইফরা বলে, কেন, ওটা আপনার বাড়ির কোনো কাজে বাধা দিয়েছে? দুষ্টু হাসে আরাধ্য। সুতার দিকে একবার তাকাই, পরক্ষণেই তাকাই ইফরার মুখের দিকে। বাড়ির কাজে বাধা না দিলে আমার কাজে দিচ্ছে। ইফরা ছটফট করছে, পালাতে চাইছে আরাধ্যর থেকে। তবে এই মানুষের থেকে পালানো কি কখনো সম্ভব? একদম নয়। ইফরা হালকা ঝাড়ি দেয় আরাধ্যকে। সরে ঘুমান আপনি। ও বউ, খুলতে দাও না। একদম নয়, দূরে যান। এক চোখ বন্ধ করে জিহ্বা দিয়ে মারি ঠেলে আরাধ্য। খানিক সময় নিয়ে কিছু একটা ভেবে বলে, নাগিন, তোমার কি মনে হয় তুমি মানা করলে বলছি আমি শুনবো? হুম, একদম নয়। ওসব বাল ছেলে কথা আমাকে বলতে এসো না তো। খুলবো বলেছি মানেই বিসমিল্লাহ। আরাধ্য কথা শুনে না, কোনো মতে নিজের কথা শেষ করে দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে দেয় ইফরার কোমরের ধাগা। যুদ্ধ জয় করেছে সে। পিটপিট চোখ তুলে তাকায় ইফরার দিকে। মেয়েটার চোখ টলমলো করছে। রক্ত কমলিনী, কাঁদছো তুমি? ইফরা কথা না বলে আরাধ্যর উপর জমে থাকা ঘৃণা যেন আরও বৃদ্ধি পেয়ে যায় তার। ফট করে মাথাটা ডান দিকে ঘুরিয়ে নেয় সে। তাতে আরাধ্যর কি? সে তো ভালো কাজ করেছে। জিনিসটা বড্ড সস্তা। জিন্সের পকেট হতে বেশ চ্যাপটা চেন জাতীয় এক কোমর বন্ধনী বের করে খুব যত্নে তার রক্ত কমলিনীর কোমরে পরিয়ে দেয়। উফ, এখন ভীষণ শান্তি লাগছে তার। জায়গার জিনিস জায়গায় পরিয়েছে সে। ফর্সা দেহে সোনালি জিনিস বরাবরই ঝলক দেয়, যদি তা হয় স্বর্ণের। তবে যেন আর কথাই নাই। বেশ কিছু সময় তাকিয়ে থেকে আরাধ্য আবার মুখ ডুবিয়ে দেয় ইফরার পেটে।
বিকাল 5টা। ক্লান্ত শরীরটাকে কোনো মতে টেনে টুনে নিয়ে বাড়ি ফিরছেন চেয়ারম্যান সাহেব। বাড়িতে ঢুকেই বসার ঘরে সোফায় ধপ করে বসে পড়ে লোকটা। গ্রীষ্মের আগমনী হচ্ছে। শীত শীত ঠান্ডা আবহাওয়া পেরিয়ে চারিদিকে এক ভ্যাপসা গরম। সূর্য যেন মাথার উপর দাঁড়িয়ে মগজ গলিয়ে দেবার উপক্রম। অরুণিমা পানির গ্লাস হাতে এসে দাঁড়ায় চেয়ারম্যানের সামনে। ঘামে ভিজে যাওয়া পাঞ্জাবি খুলে সোফার উপর রাখেন তিনি। বিদ্যুৎ নেই। গরম এলেই এই এক সমস্যা, বিদ্যুৎ থাকে না ঠিকমতো। একটু যে বসে ফ্যানের বাতাসের শরীর শীতল করবে, উপায়ন্তর নেই। অরুণিমার হাত থেকে পানির গ্লাস হাতে নিয়ে প্রশ্ন করেন। ফারহান বাড়ি এসেছে। অরুণিমা উপনিস মাথা নাড়িয়ে সম্মতি জানায়। চেয়ারম্যান পানি পান করে বলে, ডাকো তোমার এই কুলাঙ্গারকে। আজ হয় এই কুলাঙ্গার থাকবে এই বাড়িতে, না হয় আমি। আমার এত কষ্টের তৈরি নাম যশ সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে তোমার গুণধর ছেলে। অরুণিমা দুই ভুরু কুঁচকে একসাথে করে বেশ কিছু সময় তাকিয়ে থাকেন চেয়ারম্যানের দিকে। চেয়ারম্যান বকবক করেই চলেছে, তবে মোক্ষম জায়গায় পেরেক পুঁতে অরুণিমা বলে ওঠে, অজাতের বংশের ছেলে কুলাঙ্গার না হয়ে ভালো হবে তা কি করে হয়? এবার তো হবে শিয়ানে শিয়ানে রাজনীতি। তা বলুন শুনি, আমার কুলাঙ্গারখানা কি করছে? অরু! রাগী চোখে অরুণিমার দিকে তাকায় চেয়ারম্যান, তবে তাতে থুড়ি পাত্তা দেবে খানদানি বংশের মেয়ে সে। অরুণিমা পানির গ্লাসটি টেবিলের উপর রেখে কড়া গলায় বলে, বংশ পরম্পরায় আপনাকেও আমার শ্বশুরবাব কুলাঙ্গার বলেই সম্বোধন করত। শ্বশুরবাব বেঁচে থাকতে খুব গুণী কাজ করেছেন বলে আমার মনে পড়ছে না। কোন গুণে যে এলাকার লোক আপনাকে চেয়ারম্যান নির্বাচন করে তা আমি আজও ঠাউরে নিতে পারি না। চেয়ারম্যান কিছুটা দমে গেলেও তা প্রকাশ করে না। জমিদার বংশের ছেলে তিনি, নারীর কাছে তর্কে হারবেন না, এসব তাদের মানায় না। কণ্ঠ ছোট্ট করে বলে, তার মানে কি তুমি বলতে চাইতেছো আমার কি এ নাম ডাক ধরে ধার করে এনেছি, নাকি কেউ আমাকে দয়া করে দিয়েছে? অরুণিমা তার ছেলের হাসি দিয়ে বলে, আপনার কোনো নাম ডাক নেই, যা আছে ক্ষমতার বড়াই। ওসব নিয়ে আপাতত মুখ খুলতে চাইছি না। বলুন শুনি, আমার ছেলে কি করছে? চেয়ারম্যান সোফেগা এলিয়ে দিয়ে অরুণিমার চোখে চোখ রেখে বলে, আগে ডাকো তোমার মানিককে। অরুণিমা হাঁক ছেড়ে ডাকে রেনুর মাকে। বাড়ির বাকি কাজের লোকগুলো ছুটিতে, রইসুলের পরীক্ষা চলছে। রেনু শাড়ির আঁচল টেনে এসে দাঁড়িয়ে বলে, গিন্নিমা। অরুণিমা রেনুর মাকে কড়া গলার আদেশের স্বরে বলে, জলদি গিয়ে ছোট নবাবকে নিচে আসতে বল, বোরানিকেও বলবে। রেনুর মা মাথা ঝাঁকিয়ে চলে যায় সিঁড়ির দিকে। অরুণিমার আগে কটমট করে তাকিয়ে আছে চেয়ারম্যানের দিকে। চেয়ারম্যান একটু পাত্তা দেয় না সেদিকে। তা যেন অরুণিমার রাগ আরও বাড়িয়ে দিতে সক্ষম। আপনি কি আমায় এড়িয়ে যাচ্ছেন চেয়ারম্যান সাহেব? এই হয়েছে মহিলাদের এক সমস্যা, রাগ দেখালে তারা উল্টো আরো রেগে যায়, ধমক দিলে কেঁদে বুক ভাসায়, আর যদি চুপ হয়ে যাও তাতেও এক সমস্যা। শালা নারীর জাত, এদের না আগে যেতে হয় না পরে, তাহলে যাবেটা কোথায়? চেয়ারম্যান মনে মনে কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে গিয়ে এসে হাত ধরে অরুণিমার। চোখ টলমল করছে। চেয়ারম্যান হাত ধরতে ঠোঁট উল্টায় অরুণিমা। অথচ বয়স বাড়ছে দুজনের। এ বয়স কি তাদের প্রেমের বয়স? না। তবে কি? প্রেমের কোনো বয়স হয় না। নারীরা তার প্রিয় মানুষের কাছে বরাবরই বাচ্চা, আদুরে সাজতে চায়। চেয়ারম্যান হাত রাখে অরুণিমার মাথায়, শান্ত স্বরে বলে, নেই, বয়স হচ্ছে, ছেলে বড় হয়েছে, বিয়ে শাদী দিয়েছি, আজও এই বাচ্চামি করলে চলবে বলো? অরুণিমা মাথা থেকে হাত সরিয়ে দেয় চেয়ারম্যানের। অভিমান হয়েছে তার, ভারী অভিমানী হয়েছে সে। চেয়ারম্যান এবার হাত শক্ত করে ধরে তার। অরু! অরুণিমা উত্তর করে না। এই মুহূর্তে সে একদম কথা বলতে চাইছে না। চেয়ারম্যান কিছু সময় নিশ্চুপ থেকে বলে, মনে কি পড়ে সে পুরোনো দিনের কথা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে তোমার আমার প্রথম দেখা। সেবার আমি আইন বিভাগের ছাত্র ছিলাম, তুমিও ছিলে বাংলা বিভাগের ছাত্রী। শরতে নীল আকাশে সাদা স্বচ্ছ মেঘের মেলা, কাশফুলের সেই সাদার মাঝে তুমি পরিয়ে এসেছিলে আমার হিয়ার মাঝে। অস্থির হয়েছিল মোর হৃদয় তোমার পটল চেরা দু চোখের মায়ায়। ওগো নারী, তোমার মায়ায় জ্বলেছি, পড়েছি শেষে কয়লা হয়ে সোনার দামে বিক্রি হচ্ছি। আমি আজও তোমায় ভালোবাসি, আমার ঘরওয়ালি, আমার রমণী। ফিক করে হেসে ওঠে অরুণিমা। চেয়ারম্যান নিষ্পল দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই হাসি। কেটে গেছে কত বছর, তবুও যেন এই নারীর প্রতি অনীহা আসবে না। অরুণিমা হাসি থামিয়ে চোখে চোখ রেখে বলে, বুড়ো হয়ে গেলেন, তবে আজও কবিতা ছন্দ বাঁধতে শিখলেন না। বড্ড বেসুরে আপনি চেয়ারম্যান সাহেব, আর কবে শিখবেন? চেয়ারম্যান
কিছু সরে গিয়ে সোফায় গা এলিয়ে চোখ বুজে বলে, এই জীবনে আর কবিতা লেখা হবে বলে মনে হয় না গিন্নি, বয়স তো পেরিয়ে গেল। বাকিটা জীবন না হয় এই ছন্দহীন কবিতাটা শুনেই কাটিও। বেশ কিছু সময় ধরে বিছানা ছেড়ে ওঠার জন্য ছটফট করছে ইফরা, তবে আর হচ্ছে না। পুরুষালীর শক্ত হাতে বাঁধন ছেড়ে বেরিয়ে যাওয়া আদতেও সহজ না। আরাধ্য ঘুমাচ্ছে, তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে লোকটা। গায়ে জ্বর এসেছে, হাতে রক্ত শুকিয়ে গিয়েছে। জ্বরের ঘোরে বেশ কয়েকবার আবল তাবল বলেছে। ইফরা বেশ কয়েকবার কান পেয়ে শুনতে গিয়েও কিছুই বুঝে উঠতে পারেনি। জ্বরে মুখ কেমন লাল হয়ে গিয়েছে লোকটার। বেশ মায়া হচ্ছে ইফরার, চেহারাটা কেমন বাচ্চা বাচ্চা লাগছে। ইফরা কিছু সময় তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়, আবারও ছাড়তে চায় নিজেকে। হঠাৎ দরজার শব্দ হচ্ছে, বেশ কয়েকবার থেমে থেমে কড়া পড়ছে। ইফরা উপায়ন্তর না পেয়ে ডাকতে থাকে আরাধ্যকে। এই যে শুনছেন, ছাড়ুন আমায়, দরজা কেউ এসেছে, ডাকছে, শুনছেন? আরাধ্য নড়ে না। ইফরা ছটফট করছে, এদিকে দরজায় শব্দ হয়েই চলেছে। বেশ কিছু সময় অতিক্রম হতে সে আবারও ডাকে আরাধ্যকে। শুনুন দয়া করে। হাতের ব্যথা আর জ্বর দুটোই বেশ কাহিল করেছে আরাধ্যর শরীর। ইফরার ডাক কানে আসতেই ঘুমু ঘুমু চোখে তাকায় সে। কি হয়েছে? দরজা ডাক পড়েছে, হয়তো কোনো প্রয়োজন হয়েছে, ছাড়ুন প্লিজ। ইফরার কণ্ঠে আকুতি, মনে হচ্ছে বাঘের কাছে প্রাণে ভিক্ষা চাইছে। ব্যাপারটা বেশ ভালো লাগলো আরাধ্যের। কেউ তাকে ভয় পাবে, তার কাছে আকুতি করবে, এটাই তো চাই সে। আরাধ্য বাঁকা হেসে ছেড়ে দেয় ইফরাকে। বৌরানী শুনছেন? দরজা থেকে কারো গলার আওয়াজ আসছে। আরাধ্য অতি কষ্টে উঠে বসে। ইফরার পরনে কাপড় টেনে টুনে এগিয়ে যায় দরজার কাছে। দরজা খুলতেই রেনুমা বলতে থাকে, বৌরানী, চেয়ারম্যান সাহেব আপনারে আর ছোট নবাবেরে এক্ষুনি নিচে যাইতে কইল। আরাধ্য গেঞ্জি টানতে উঠে এসে দাঁড়ায় দরজার কাছে, ঘুমু ঘুমু এসে হাই তুলছে। ইফরা একবার সেদিকে তাকিয়ে আবারও রেনুমার মুখের দিকে। আরাধ্য হাই তোলা হতেই ভার কণ্ঠে বলে, কি হচ্ছে চাচি? বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি? রেনুর মা মাথা নিচু করে উত্তর করে, আপনার চেয়ারম্যান সাহেব ডাকছে ছোট নবাব। আরাধ্য চমকায় না, ঘাড় ঘুরিয়ে একটু তাকায় ইফরার দিকে, তারপর বলে, চলুন, আপনার চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করে আসেন। আরাধ্য রেনুমাকে পাশ কাটিয়ে চলে যায়। এদিকে রেনুমা উল্টো ঘুরে যাবে, ঠিক এমন সময় আবারও তাকায় ইফরার দিকে, মাথা নিচু করে বলে, গিন্নিমা, আপনারও যাইতে কইছে বৌরানী। ইফরা অবাক চোখে কিছু সময় তাকিয়ে থাকে রেনুর মার দিকে। বিকাল 5:30। দেওয়ালে ঝুলতে থাকা বড় ঘড়িটার কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময়ের উপস্থিতি। আরাধ্য ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে বেশ ভাব নিয়ে এসে দাঁড়ায় বসার ঘরে। চেয়ারম্যান সাদা লুঙ্গি আর এক সেন্ডো গেঞ্জি পরে সোফায় গা হেলিয়ে বসা। আব্বাজান ডেকেছেন? চেয়ারম্যান শ্বাস নিল, ঠোঁট কামড়ে তাকালো আরাধ্যর দিকে। ঘুমোতে উঠে এসেছে তা যেন মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখের কোণা লাল হয়ে আছে, কপালের এক কোণে কাটা দাগ, হাতের কোনোয়ে শুকিয়ে যাওয়া রক্ত। চেয়ারম্যান কিছু সময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখল আরাধ্যের ঢংচং। মুখে দাড়ি ঘন হয়েছে, চুলগুলো এলোমেলো, চোখে এসে পড়ছে। সব যেন রাগের মাত্রা আরো বাড়িয়ে দেয় তার। এ তোমার কেমন শ্বাস? দিন দিন একটা বন মানুষ হয়ে উঠছো, খেয়াল আছে? আরাধ্য জিব্বা দিয়ে মারি ঠেলে বলে, পকেট আপাতত গোড়ের মাঠ, চৌধুরী কাটের পয়সা নেই। যদি একটু টাকা পয়সা দিতেন তবে না হয় শ্যামল নাপিতকে দিয়ে কাটিয়ে নিতাম। চেয়ারম্যান রাগী চোখে তাকায় আরাধ্যর দিকে। আরাধ্য থুড়ি পাত্তা দেয় ওসব। রেনু সিঁড়ি দিয়ে নিচে নামতেই চেঁচিয়ে ওঠে আরাধ্য, চাচি, চিনি ছেড়ে 1 কাপ চা জলদি দিয়ে যান। অরুণিমা 2 বাপ ছেলের কথা আগামাথা বুঝতে চাইছে, তবে না পেরে চেয়ারম্যানের উদ্দেশ্যে বলে, কিসের বিচার বসিয়েছেন তাই বলুন। ফারহান কি করেছে? চেয়ারম্যান একবার অরুণিমার দিকে তাকিয়ে কিছু সময় পর তার থেকে কিছু হাত দূরে দাঁড়ানো আরাধ্যর দিকে তাকায়। আজ বিচারে গিয়েছিলে? হ্যাঁ। আরাধ্যর সরল স্বীকারোক্তিতে রাগের তেজ আরো খানিকটা বেড়ে যায় চেয়ারম্যানের। দাঁতে দাঁত খিচে বলেন, খন্দকারের দলের ছেলেদের পিটিয়ে এসেছে। উফ, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছে। আরাধ্য ডানে বামে মাথা ঝাঁকিয়ে গাড় ফুটিয়ে নিয়ে গিয়ে বসে চেয়ারম্যানের পাশের সোফায়। আরাধ্য, আমি কিছু বলেছি তোমাকে? সোফায় হেলান দিয়ে এক পায়ের উপর অপর পা রাখে আরাধ্য। আয়েশি ভঙ্গিতে বসেছে, এবার তার উত্তর করার পালা।
দু হাতে লম্বা চুলগুলো ব্যাক ব্রাশ করে বলে, খবর কানে কিছু বলি না, বিচারে বসিয়েছেন। ওসব কথা না হয় বাদ দিলাম, আমি মেরেছি তার প্রমাণ কি? চেয়ারম্যান অস্পষ্ট দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। এই ছেলের সাথে তর্ক করা মানে অনেক ধৈর্যের পরীক্ষা। চোখ বুজে নিজেকে কন্ট্রোলে এনে আবারও বলেন, কি চাইছো তুমি আরাধ্য? রাজনীতির মাঠে আমাকে হেনস্থা করতে, নাকি প্রতিপক্ষের সামনে মাথা নত করতে? আরাধ্য একদম শান্ত, কোনো প্রকার রাগের আভাস নেই। বৃষ্টি আসার আগ মুহূর্তে যেমন শান্ত থাকে প্রকৃতি, এই সময়টাও ঠিক সেরকম। ইফরা সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে সব শুনছে। ইতিমধ্যে চেয়ারম্যান আরাধ্য সব কথাই সে শুনেছে। আরাধ্য আগের মতো থেকে বলে, আমি চাই এই বংশের ধ্বংস। তা যখন হচ্ছে না, আপাতত নিশ্চিন্তে থাকুন। এবারে চেয়ারম্যান আপনি হবেন। বাপ ছেলের কথার মাঝে সাদা ক্রিম কালারের এক ফটো আর সাদাতে দাগ টানা এক লুঙ্গি পরে অন্দরমহলে দরজা দিয়ে প্রবেশ করে মাতব্বর সাহেব। লোকটার চেহারায় এক বিষণ্ণতা কাজ করছে, চোখে মুখে চিন্তার ছাপ। রেনুর মা এক কাপ চা এনে দেয় আরাধ্যের হাতে। আরাধ্য চায় কাপ হাতে নিয়ে এক নজর মাতব্বরের দিকে তাকে বাঁকা হাসে। মাতব্বর সাহেব আসতে চেয়ারম্যান শান্ত গলায় বলে, আরে শরীফ আইসো যে, কি খবর তা কও তো শুনি। মাতব্বরের গলা ধরা, চোখ লাল হয়ে ফুলে উঠেছে, সবকিছুই কেমন অস্বাভাবিক। চেয়ারম্যান সামনে আসতে হু হু করে কেঁদে ওঠে লোকটা। ভরকে যায় উপস্থিত সকলে। আরাধ্য শুনেছে কি শুনছে না কে জানে। মনের সুখে চা পান করছে সে। ইফরার কপালের গাঢ় ভাঁজে দেখা মিলেছে। মাতব্বরকে কে চিনে না এমন কেউ নেই, তবে মানুষটা কাঁদছে কেন ভীষণ চিন্তার বিষয়। চেয়ারম্যান আর চোখে একবার আরাধ্যকে দেখে মাতব্বরকে প্রশ্ন করে, কি হচ্ছে শরীফ, কান্না লাগছো কেন? ডান হাতে চোখ কষলে চোখের পানি মুছে মাতব্বর। রেনুর মা এক গ্লাস পানি এনে দেয় তার হাতে। ঠান্ডা পানি ঢকঢক করে পান করে ধরা গলায় মাতব্বর বলে, আমার বাজান আমার চরণরে খুঁজে পাই না চেয়ারম্যান সাহেব। পোলাডারে রানী সংকেল পাঠিয়েছিলাম আমার ছোট শালের বাড়ি, কিন্তু পোলাডা আমার এমনও যায় নাই। আইজ 3 দিন হইল আমার পোলাডার খোঁজ নাই। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বেশ বড় এক ঢেকুর তোলে আরাধ্য। ইফরা কেমন খটকা লাগে। চিনি ছাড়া তেতো চা একটা মানুষ এত তৃপ্তি নিয়ে খেতে পারে? এ কি আদতেও সম্ভব? চেয়ারম্যান মাতব্বরের কথা শুনে সন্ধিয়ান চোখে আরাধ্যর দিকে তাকাতেই বেককলের মতো এক দাঁত কেলানি দিয়ে হাসি দেয় আরাধ্য। মাতব্বর আবারও কান্নায় ভেঙে পড়ে, গলা জড়িয়ে আসছে তার। ভাঙ্গা ভাঙ্গা গলায় আবারও বলে, আমার পোলাডারে খুঁজা দেন চেয়ারম্যান সাহেব, আমি সারা জীবনের গোলামি খাটমু। দয়া করেন চেয়ারম্যান সাহেব। তোমার কি কারো সন্দেহ হয় শরীফ? মানে তোমার কি কোনো শত্রু আছে? মাতব্বর স্থির হয়ে কিছু সময় ভেবে বলে, আমি তো আপনার লগে কাজ করি, আমার আবার শত্রু কই? আর পোলাডা তো ছোট নবাবের কামের লোক। ছোট নবাব বলতে পোলাডা আমার অজ্ঞান। আমাগোর কোনো শত্রু নাই চেয়ারম্যান সাহেব। শান্ত হও শরীফ, সামনে নির্বাচন, গ্রামের পরিস্থিতি ভালো না। তুমি ফিরা যাও, আমি খবর লাগামো দেহি পোলা কই আমার। মালিককে স্মরণ করো। আরাধ্যর এসব ন্যাকামি বিরক্ত লাগছে। মাতব্বরের আর চেয়ারম্যানের কথার মাঝে উঠে দাঁড়ায় সে। আমি তবে উঠি আব্বাজান, আপনি বরং মাতবর চাচার সমস্যার সমাধান করুন। কারোর উত্তরের আশা না করে সিঁড়ির দিকে পা বাড়ায় আরাধ্য। তার ছোট মোটো কচি বউটার দেখেই খিটখিটে মেজাজটা খুশি হয়ে গেল তার। ইফরা একদম কাছাকাছি এসে দাঁড়ায়। হালকা কিছুটা ঝুঁকে যেতে ইফরা সরিয়ে নেয় নিজের মুখ। আরাধ্য হালকা কিছুটা হাসে, তবে ঠোঁট গলিয়ে বাহিরে বেরোয় না সেই হাসি। ঝামেলাতে যত মাথা না ঘামিয়ে থাকবে তত শান্তি। আর কিছুটা ঝুঁকে একদম ইফরার কানে কাছে এসে বলে, কেন এই ছোট মাথাতে পেরেশানি নিচ্ছ বউ? ছোট মানুষ, ছোট মাথা। দেখো, এটুকু মাথার সাথে ঘন চুলের বাহার, এত অল্প বসে টাকলা হতে চাইছ? ইফরা এত হেয়ালি ভালো লাগে না। সে একবার আরাধ্যর লাল চোখের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়। ঘরে এসো। সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আরাধ্য। ইফরা দাঁড়ায় না, দুহাতে শাড়ি কিছুটা উপরে তুলে দূরত্ব আরাধ্য পিছু নেয়। ঘরে এসেই গোসলখানায় ঢুকে গিয়েছে আরাধ্য। ইফরা এসে বিছানা গুছিয়ে তুলে দিয়েছে। আলমারি থেকে আরাধ্যের জন্য কাঁচা একটা শার্ট সাথে জিন্সের প্যান্ট বের করে বিছানার উপর সাজিয়ে রেখেছে। মিনিট 10 পর সাদা রঙের এক তোয়ালে পেঁচিয়ে গোসলখানা হতে বেরিয়ে আসে আরাধ্য। ইফরা বেলকুনিতে গিয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার আগ মুহূর্তের সময়টা তার বরাবরই প্রিয় তার কাছে। সন্ধ্যার আগ মুহূর্তের সময়টা তার বরাবরই প্রিয় তার কাছে। নীল স্বচ্ছ আকাশের সূর্যের লালাভা কেমন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে বেশ লাগে তার। সূর্য নিবে মানেই পরবর্তী একদিনের সূচনা।
গাছের দুই একটা পাতা নড়ছে, পাখিরা মুক্ত আকাশে এদিক ওদিক ছুটে চলেছে। কি সুন্দর না! গায়ের পোশাক জড়িয়ে ভেজা চুলে তোয়ালে বোলাতে বোলাতে বেলকুনিতে এসে দাঁড়ায় আরাধ্য। সূর্য মুখ লুকাতে চলেছে, গাছের ফাঁক ফোকরে তার একটু আভাস মিলছে, এই আর কি। আমার কথা ভাবছো বুঝি? ইফরা ঘাড় ঘুরিয়ে তাকাই আরাধ্যের দিকে। আসছে থেকে লোকটাকে কালো শাটি বেশি দেখে এসেছে, বরাবরের মতো বেশ সুদর্শন লাগে। তবে আজ ইফরা ইচ্ছে করে অ্যাশ কালারের একটা শার্ট বের করেছে। পুরো আলমারিতে ভিন্ন রকমের 3টে শার্ট, বাকি তো সব কালো। আর তো ভেজা তোয়ালে ইফরার মুখে ছুঁড়ে দিতে ধ্যান কাটে তার। একে ভেজা তোয়ালে, তার মাঝে এক বিচ্ছিরি গন্ধ গা গুলিয়ে আসে। সারাদিন কি এত ভাবো বলো তুমি? আমার নিয়ে তো ভাবছো না, তবে ভাবছোটা কি? বিয়ের আগে কোনো নাগর চুটিয়ে ছিল নাকি? তার কথাই ভাবছো নিশ্চয়। ভাবো ভাবো, কি আর করার, তোমার কপাল খারাপ। আপনার কেন মনে হলো আমি নাগরের কথা ভাবছি? বেশ খুশি হলো আর্ধ, কিছুটা ঝুঁকে এসে উৎসাহিত কণ্ঠে বলে, তবে কেমন কথা ভাবছিলে? নিজেকে বুঝি এতটাই ভাগ্যবান মনে হয় আপনার? কানের নিচে ঠাঠে একটা দিব? এত তেরামি মারাবেন আমার সাথে, বুঝলে? ইফরা চোখ বুজে নিজেকে শান্ত রাখে। লোকটা তার স্বামী, এই কথা মাথায় রেখেই বলে, আপনি বেরোবেন বলেছিলেন, কোথায় যাবেন জানতে পারি? রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ঘড়ি ঠিক করছিল আরাধ্য। সেদিকে মনোযোগ রেখে উত্তর দেয় ইফরা প্রশ্নের। কাজ আছে? ইফরা দ্রুত প্রশ্ন করে বসে। কি কাজ? আরাধ্য মুখ উঠালো ইফরার কৌতূহলী মুখের দিকে তাকিয়ে বলে, রুই শুয়ে খাও ডার্লিং, বেশি খেলে তো এবার ডায়রিয়া হয়ে যাবে। ইফরা কাচুমুচু মুখ করে উল্টো ঘুরে যায়। দিনের আলো মরছে গেছে, আজান পড়ছে চারপাশে। আরাধ্য ঘাড় কাত করে অভিমানী মেয়ের মুখের দিকে তাকালো। ভাব ধরছ? ও তোমরা মেয়ের একটু ধরবে, তাতে আবার আমি জেলেসি হব না। কথা শেষ হয়েছে আপনার? আরাধ্য চমৎকার করে হাসলো। ছেলেটা হাসলে গালে টোল পড়ে, আজও তাই হয়েছে। এই হাসি দেখলে নিশ্চয়ই ইফরার বুকে এক কালবৈশাখী ঝড় উঠত। পুরুষের হাসি বরাবরই ভীষণ সুন্দর। ঘড়ি কাটা 7টা ছুঁই ছুঁই, বেরিয়ে যেতে হবে তাকে। আরাধ্য আর কথা বাড়ালো না। অভিমানী মেয়েটার অভিমান ভাঙতেও এক চুল চেষ্টা না করে বেরিয়ে গেল সে। রাতের কালো আধারিতে লাল আলোর এক বাল্ব জ্বলছে সেচ ঘরে। পুরো ফাঁকা এক চকের মাঝে টিনের তৈরি এক সেচ ঘর। তাসের আসর বসেছে। রেজা বেশ কয়েকবার জিতেছে। মাচায় বসে আরাধ্য সিগারেট টানছে। হিসেব মিলছে না। ফোন বেজে উঠল, অচেনা নাম্বারে কল। আরাধ্য ঠোঁটে সিগারেট চেপে ফোন রিসিভ করতে নিলেও কল কেটে দিল। সিগারেট ফুরিয়ে আসছে। এদিকে দান উঠতেই বেশ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় রেজা। আজ আর সে খেলবে না। বাকিদের যেতে বলতেই এক এক করে বেরিয়ে যেতে থাকে সকলে। আরাধ্য সিগারেটের শেষ টান দিয়ে ছুঁড়ে মারে মাটিতে। ছোট নবাব, ফিরবেন না? রেজা ডাকতেই আরাধ্য শুয়ে পড়ে মাচায়। লাল বাল্বের আলোর দিকে তাকিয়ে থাকে কিছু সময়। রেজার গাঢ় সন্দেহ জাগে মনে। কাহিনী কি বুঝতে চেয়ে আবারও প্রশ্ন করে, আপনি কি কিছু চিন্তিত ছোট নবাব? আরাধ্য চোখ বুঝলো, গাঢ় এক দীর্ঘশ্বাস নিংড়ে বলে, আর চিন্তা, চিন্তা মানেই চিন্তা। আর এই চিন্তার সাথে যোগ হয়েছে আরও চিন্তা। সবশেষে আমার জীবনটাই চিন্তা, বুঝলি রে শামশের পুত? রেজা বিরক্ত হয়। কথায় কথায় এই শামশির পুত শুনতে তার একটুও ভালো লাগে না। ভারাক্লান্ত কণ্ঠে বলে, আপনার এত চিন্তার কারণ কি? আমার আব্বা নাকি ছোট নবাব? আরাধ্য শুয়ে থেকে কিছুটা কাত হয়ে রেজা মুখের দিকে তাকিয়ে বলে, জীবনটা দেখছি অর্জুন গাছ হয়ে গেছে। সবাই ঝাল তুলে যার যার কাজে লাগাচ্ছে। আমার কিছু প্রয়োজন কোনো মান্দের শালা আমলই নিচ্ছে না। রেজার কপালে গাঢ় ভাঁজ। আরাধ্য কথার আগামাতা কিছুই তার মাথায় ক্যাপচার করতে পারছে না। রেজা দুহাতে চুল এলোমেলো করে ধৈর্য নিয়ে এবার বেশ শান্ত গলায় প্রশ্ন করে, বলছিলাম কি ছোট নবাব, বৌরানি কি ভুলভাল কিছু করেছে আপনাকে? আরাধ্য চমকানো ভাব নিয়ে বলে, ওই চেংদের যদি ভুলে ভালে আমাকে ভুলে কিছু করতো, তবুও নিজের পুরুষত্বের অহংকার করতাম। তবে তার যে হ্যাডাম, ছুঁয়ে দিলে নাগিনের মতো ফোঁস করে ফেনা তোলে। রেজা কিছুটা মুচকি হেসে মাথায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, ভাই, আপনার অনুভূতি একটু ভাগ করেন। আম্মা কয় আমারেও বিয়া দিবে। আপনার রিভিউ নিয়ে আমিও বিয়া করে ফেলতাম। আরাধ্য ফোট করে উঠে বসে। এ লাথি মারে রেজার পশ্চাৎ বরাবর। বেচারা হুমড়ি খেয়ে মাটিতে পড়তেই আরাধ্য বলে, এই হলো আমার অনুভূতি।
আমি শালা এখনো বাসরাতে বিড়ালে মারতে পারলাম না, তুমি ওটা এসছো আমার কাঁথা গায়ে লবণ ঢোকাতে। রেজা করুণ চোখে কিছু সময় তাকিয়ে থাকে আরাধ্যর চোখ পানে। ও চোখ দুটো যেন গিলে নিচ্ছে তাকে। রেজা মিয়ে যাওয়া ভেজা বিড়ালের মতো করে বলে। তাই বলে এত জোরে লাথি দেবেন ছোট নবাব? আরাধ্য মাথা ছেড়ে উঠে দাঁড়ায়, জিপারের অংশের জিন্স টেনে বলে। বংশের বাতি যে ফটো করলাম না, তাতে শুকরিয়া আদায় করা উচিত তোর। রেজা দ্রুত হাতে এক হাত রাখে ট্রাউজারের জিপারের ওপর। আরাধ্য সেদিকে একবার তাকিয়ে মুচকি হেসে বেরিয়ে যায় সেচ ঘর থেকে। রাতের আকাশে চাঁদ উঠেছে। অর্ধপূর্ণ চাঁদের চারপাশে মেঘের ভেলা ভাসছে। চাঁদ মুখ লুকাতে চাইছে মেঘের আড়ালে। মানহা ছাদের কিনারায় এসে পা ঝুলিয়ে বসেছে। আজকাল রাত বিরতে ছাদে এসে বসতে তার ভালোই লাগে। এই তো কিছুদিন আগেও রাতের আধারে বেলকনিতে দাঁড়াতেও ভয় পেত যে মেয়েটা সে নাকি ছাদে বসে হাওয়া খাচ্ছে। পরিস্থিতি কি তবে মানুষকে পাল্টে দেয়? সত্যি কি তাই? মানহাকে তবে পাল্টে গেছে, বদলে নিয়েছে নিজেকে? প্রশ্নের উত্তর নেই। ঝড়ো বাতাস বইতে শুরু করে। চাঁদ সম্পূর্ণ মুখ লুকিয়ে নিয়েছে। মানহা তাচ্ছিলের হেসে আকাশের দিকে তাকিয়ে বলে। এত পরীক্ষা নিও না বিধাতা, তবে তোমার ধারের জীবন তোমাকেই ফিরিয়ে দেব। কথা শেষ করে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে সে। নিস্তব্ধ নিশীথের ওই চাঁদেরও বুঝি মুখ লুকাবার জায়গা রয়েছে, শুধু নেই ব্যর্থ প্রেমিকাদের। একপাক্ষিক ভালোবাসা যতটা সৌন্দর্য নিয়ে জীবনে আসে, ঠিক ততটাই তিক্ততা মুড়িয়ে ফেলে চলে যায়। মানুষটা যত সহজে দূরে চলে যায়, আমরা ঠিক ততটা সহজে তাদের ভুলতে পারি না। তাদের জীবনে হয়তো আমরা কয়েক পাতার ছোট্ট এক অধ্যায়, অথচ আমাদের পুরো উপন্যাস জুড়েই ছিল তারা। বিজলি চমকাচ্ছে, বৃষ্টি ঘনিয়ে এলো বলে মানহা চোখ বুজে নেয়। সাথে সাথেই দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে চোখের কোণ উপছে। ঘন বাতাস বইছে, বেশি সময় লাগে না। বাতাসের তালে বৃষ্টির ফোঁটা এসে আসছে পড়ে মানহার মুখে। কয়েক সেকেন্ডের মাঝেই ঝিপঝিপিয়ে বৃষ্টি নামে, ভিজিয়ে দেয় দুটো কান্না মিশ্রিত চোখ। জ্বলন্ত লাফায় পুড়তে থাকা এক ভঙ্গুর হৃদয় শিকার হয় এই নিশীথের আগমনী বৃষ্টি। বৃষ্টির ছন্দে আকাশ ডাকছে। মানহা চেঁচিয়ে বলে। এসো বৃষ্টি, মুছে দাও তার স্মৃতি, নিভিয়ে দাও মোর বুকের আগুন, ভিক্ষে দাও কিছুটা শান্তি। আমি ভিখারিনী বিষাদময়ী, তাকে ছুতে চেয়েও ছুতে পারিনি। তবু অপেক্ষায় ছিলাম বহুদিন, ভাবলাম সে ডাকবে, একটু ভালোবাসবে। কেটে যেতে থাকে সময়। ধূসর নীল আকাশ বেয়ে গড়িয়ে পড়া পানি শান্ত করে প্রকৃতি। মানহা দু চোখ বুজে উপভোগ করে এই বৃষ্টি বিলাস। মনে কোণে ভেসে ওঠে সে প্রিয় কিছু লাইন। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। প্রবল গতিতে বৃষ্টি ঝরছে। ঝড়ো বাতাস এসে বারংবার আশ্রে ফেলছে জানালার পর্দা। থেকে থেকে বিজলির আলো এসে আলোকিত করছে পুরো ঘর। ইফরা বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে লাগিয়ে দেয় জানালার কাজ। টেনে দেয় সেই স্নিগ্ধ সাদা রঙা পর্দাটা। বেশ রাত হয়েছে, সব কিছু ঠিকঠাক করে বিছানায় এসে বসে সে। আরাধ্য এখনও ঘরে ফেরেনি। তাতে কি? মেয়েটার চিন্তা হচ্ছে? একদম নয়, সে ভাবতে চায় না কিছু। দিনের ভ্যাবসা গরমটা কাটিয়ে নিচ্ছে রাতের এই বৃষ্টি। একটু শীত শীত লাগছে বটে। ইফরা বালিশে হেলান দিয়ে পায়ের উপর একটা কাঁথা টেনে নেয়। বেশ দোতনায় পড়েছে সে। কি করা উচিত বুঝতে পারছে না। আরাধ্যর জন্য তার অপেক্ষা করা উচিত নাকি শুয়ে পড়বে, এসব নিয়ে বেশ কিছু সময় ভাবে সে। শেষে বিড়বিড়িয়ে বলে। আজব তো, আমি মানুষটাকে নিয়ে এত কেন ভাবছি? তিনি প্রাপ্তবয়স্ক, নিজের ভালোটা ঠিক বোঝেন তিনি।
ইফরা অপেক্ষা করবে না তার জন্য। নিজের মনকে এক বাক্যে স্থির করে শুতে যাবে এমন সময় দরজায় টোকা পড়ে। সে শুতে গিয়েও আর পারল না, পায়ের কাঁথা সরিয়ে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলেই দেখে ভেজা চ্যাপচেপে গেঞ্জি হাতে করে উদাম শরীরে দাঁড়িয়ে আছে আরাধ্য। বুক ভর্তি লোমগুলোতে ফোঁটা ফোঁটা পানির কণা। লোকটা বেশি ফর্সা নয়, তবে বুকটা মাত্রা অধিক উজ্জ্বল। ইফরা দৃষ্টি নামিয়ে নিয়ে পাশ কেটে দাঁড়াতেই ঘরে প্রবেশ করে আরাধ্য। ওই ভেজা কাপড়ের পানিতে পুরো ঘর ভিজে উঠেছে। বেশি সময় দাঁড়ায় না আরাধ্য। বিছানার পাশ হতে তোলে তুলে এগিয়ে যায় গোসলখানার দিকে। তার পায়ের প্রতিটি ছাপ যেন ফ্লোরে দাগ কেটে যায়। ইফরা তার যাওয়ার দিকে কিছু সময় তাকিয়ে বেরিয়ে যায় ঘর ছেড়ে। দিনে মাত্রা অধিক জ্বর ছিল লোকটার, সে কথা ইফরা ভুলেনি। এত রাতে আবার ভিজে ফিরেছেন, জ্বর নিশ্চয়ই আরও বৃদ্ধি পাবে। রাতের প্রায় মধ্যপ্রহরের কাছাকাছি। পুরো বাড়ি শান্ত, গভীর ঘুমে আচ্ছন্ন প্রায় সকলে। ইফরা সিঁড়ি বেয়ে নেমে সোজা এগিয়ে যায় রন্ধনশালার দিকে। যদিও সে জানে না বাড়ির কোথায় কি আছে, তবে খুঁজে নেবে।